স্যার, আপনার কি মা বাবা নেই? আপনি গত 15 বছর ধরে এই ঢাকা শহরে থাকতেছেন। একদিনও তো দেখলাম না আপনার মা বাবা এসে আপনাকে দেখতে। তাদের সাথে কি আপনি ঝগড়া করছেন নাকি? রহিম, আমার মা বাবা ভাই সবাই আছে, কিন্তু তারা থাকতেও তারা আমার কাছে মৃত। অনেক অতীত আছে আমার জীবনে, কিন্তু এইগুলো কাকে বলবো, বলার মতো কেউ নেই। জীবনে 27টি বছর পার হয়ে গেছে একা একা। আমি আর চাই না আমার জীবনে কেউ আসুক। আমি এখন শুধু একা থাকতেই চাই এবং গরিব মানুষের পাশে থাকতে চাই। স্যার, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে। সেগুলো পার করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যে বলতেছেন একা থাকবেন, একা থাকা খুবই কষ্টকর। আমার ভাই একটা মেয়ের সাথে রিলেশন করেছে। ওই মেয়েটা আমার ভাইকে ধোঁকা দিয়ে চলে গেছে। এরপর আর সে বিয়ে করে নাই। সে একা একা সারা জীবন পার করে দিতেছে। সে রাতের বেলা কান্না করে। এটা একমাত্র আমি দেখি, আর কেউ দেখে না। আপনি এখন অনেক বড় বিজনেসম্যান। আপনাকে অলিগলি যেখানেই যাবেন সবাই আপনাকে চেনে। আপনি একবার ছদ্মবেশে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসেন, দেখে আসেন আপনার পরিবার কেমন আছে। স্যার, আমি আপনার একজন ম্যানেজার হিসেবে বলতেছি। আমি হয়তো আপনার কোম্পানিতে চাকরি করি। আপনাকে আদেশ করার মতো আমার তেমন সাধ্য নেই, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বুঝতে পারছি সেটা বলেছি। আপনি একবার ছদ্মবেশে আপনার গ্রামে যান, গিয়ে দেখেন ওইখানে অত গরিব মানুষ থাকতে পারে। ওইখানে গিয়ে তো আপনি সাহায্য করতে পারবেন। এখন আপনার ইচ্ছা, গেলে আমাকে বলবেন, আমি সকল কিছু রেডি করে দিব। আর না গেলে তো আপনাকে তেমন বেশি জোর করতে পারবো না, কারণ আপনি আমার বস। আচ্ছা, তুমি এখন অফিসে যাও। আমি যদি গ্রামের দিকে যাই তাহলে তোমাকে অবশ্যই বলবো। আর এমন একটা ছদ্মবেশ ধারণ করতে হবে আমার, যদিও যাই, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি আড়াল থেকে আমার পরিবার এবং গ্রামের মানুষদেরকে দেখে আসব। ঠিক আছে স্যার। রহিম ওইখান থেকে চলে আসলো অফিসে। এইদিকে মিন্টু তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। আমি রাগিনী। ওই যে একদিন রাস্তায় আপনার সাথে দেখা হয়েছিল। আপনি বলেছিলেন না, যদি এমন কোনো গরিব মেয়ে বা কোনো পরিবারের বিপদ পড়ে তাহলে আপনাকে জানাতাম। বস্তিতে কয়েকটা পরিবার না খেয়ে আছে আজকে 5 দিন ধরে। আপনি একটু দেখে যাবেন এসে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি তো এখন যেতে পারবো না। তুমি বস্তির ঠিকানা পাঠিয়ে দাও, আমি আমার ম্যানেজারকে পাঠিয়ে দিচ্ছি। আর তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। আপনার একটা কথা আমি রাখতে পেরেছি, এটা তো আমি সবাইকে বলতে পারবো। মিন্টু মেয়েটার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। ম্যানেজারকে বলতেই ম্যানেজার ওইখানে চলে গেল। এদিকে মিন্টু তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল রহিমকে। বেশ কিছুক্ষণ পর রহিম কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিন্টু বলতে লাগলো, রহিম, তোর একটা কাজ করতে হবে। আমি আমার গ্রামে যাব, কালকে সকল কিছু রেডি করে রাখিস। আমি 1 মাসের মতো ওই গ্রামে থাকব। আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে রাখিস। ঠিক আছে স্যার, আমি আপনার থাকা খাওয়ার সকল কিছু রেডি করে রাখবো। আপনি ভিখারির ছদ্মবেশে ওই গ্রামে যাবেন। আমি আপনার জন্য সকল কিছু নিয়ে আসতেছি রাতের বেলা। আচ্ছা, নিয়ে আয়। এখন তাহলে ফোনটা রাখি। আর তাদেরকে কিন্তু টাকা পয়সা এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে আসিস। হ্যাঁ, সব কিছু দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি। মিন্টু ফোনটা কেটে দিল। সোফায় বসে আছে এমন সময় বাড়ির কাজের লোক মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি তো 1 মাসের জন্য চলে যাবেন। আমাকে কি কয়েকটা দিন ছুটি দেওয়া যাবে? আসলে অনেক দিন হয়েছে তো আমি বাড়িতে যাইনি। আমাকে ছুটি দিলে আমি যাইতাম। আচ্ছা, তুমি কালকে সকালে না হয় তোমার বাড়িতে চলে যাবে। আর তোমার ফোন নাম্বার তো আমার কাছে আছে। ফোনটা সাথে সাথে রাখবে, যাতে আমি যে কোনো সময় ফোন দিলে তোমাকে পেতে পারি। ঠিক আছে স্যার, আপনি যে কোনো সময় আমাকে ফোন দিলে আমাকে পাবেন। মিন্টু কাজের লোকের সাথে আরও কিছুক্ষণ কথা বলে
চলে আসলো তার রুমে। 15 বছর পর বাড়িতে যাবে ভাবতেই কেমন যেন গা শিউরে উঠেছে মিন্টুর। এই 15টা বছর মিন্টু ঢাকায় ছিল। 15 বছর আগে কি হয়েছে এটা না হয় আমরা আস্তে আস্তে জানতে পারবো। রাত 9টা এমন সময় রহিম আসলো মিন্টুর রুমে। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নেন, আপনার জন্য ছদ্মবেশ ধারণ করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি। এইগুলো ওইখানে গিয়ে পড়বেন এবং আপনাকে প্রত্যেক দিন একটা ছেলে এসে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাবে, যাতে আপনি গ্রামটা ঘুরে ঘুরে দেখতে পারেন। এবং আমি কয়েকজন লোক লাগিয়ে দিয়েছি, তারা সব সময় আপনার পিছু করবে। সন্ধ্যা হলে তারা আপনার সাথে দেখা করে আপনাকে নিয়ে তাদের বাসায় অথবা হোটেলে রেখে আসবে আপনাকে। আপনি নিজের খেয়াল রাখবেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে রহিম, আর আমি এখনই রওনা দিব। অফিস দেখে শুনে রাখবে, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সাথে সাথে কল দিবে। আমি আমার সিমটা বাটন ফোনে বলে রাখবো। আচ্ছা স্যার, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে অবশ্যই জানাবো। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চলেন, আপনাকে গাড়ি করে আপনাদের গ্রামে দিয়ে আসি। আমি গাড়ি দিয়ে যাব না, আমি বাসে করে চলে যাব। আমার জন্য চিন্তা করতে হবে না। এই বলে মিন্টু কাঁধে একটা ব্যাগ নিয়ে চলে আসলো বাহিরে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাস আসলো। বাসে উঠে কন্ডাক্টরের কাছ থেকে একটা টিকিট নিয়ে সিটে বসে পড়ল। চোখ দুটো বন্ধ করতেই সেই 12 বছর আগের কথা মনে পড়তে লাগলো মিন্টুর। চলুন, মিন্টু তার গ্রামের দিকে যেতে থাকুক। এই ফাঁকে আমরা মিন্টুর অতীত থেকে ঘুরে আসি। অতীত 15 বছর আগের। আব্বু, আমায় স্কুলের ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আমি পড়ালেখা করতে পারবো না। আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিবে না। পরীক্ষার ফি কত টাকা করে? পরীক্ষার ফি 200 টাকা। আমাকে 150 টাকা দাও, আর 50 টাকা আমি আম্মুর কাছ থেকে নিয়ে নিছি। 200 টাকা মিলিয়ে স্কুলে দিয়ে দিব। তুই জানিস এই 200 টাকা দিয়ে কি কি করা যাবে? তোর ধারণা নেই। এই 200 টাকা দিয়ে আমরা 1 মাস অনায়াসে চলে যেতে পারবো। পড়ালেখা করতে হবে না, আমার সাথে মাঠে ঘাটে কাজ কর, তাহলে কিছু টাকা আয় রোজগার হবে। পড়ালেখা করে তো সেই আবার খেতে খামারে কাজ করে খেতে হবে। তার চেয়ে ভালো হবে আগের থেকে কাজ করতে থাক। মিন্টু তার আব্বুর কথা শুনে তার আব্বুর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু প্লিজ আমাকে আর একটু পড়ালেখা করাও। আর একটু পড়ালেখা করালে আমি খুব ভালো রেজাল্ট করতে পারবো এবং ঢাকা শহরে গিয়ে খুব ভালো একটা চাকরি করতে পারবো। চাকরি মারাচ্ছিস? গ্রামের ছেলে গ্রামের মতো থাক, চাকরি করতে হবে না। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, কই আমি তো কোনো চাকরি পাই নাই। এই তো হালের গরু, হালের চাষ করতে হচ্ছে, এছাড়া তো আর কোনো কিছুই করতে পারতেছি না। তুমি যদি না দাও আমি কিন্তু আমার নিজের কোনো একটা ক্ষতি করে ফেলবো, সত্যি সত্যি বলতেছি। যা তো এখান থেকে, তোর আজেরা পাঁচালগুলো আমার ভালো লাগে না। তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। মিন্টু মাঠ থেকে চলে আসলো বাড়িতে। মিন্টুকে আসতে দেখেই মিন্টুর আম্মু বলতে লাগলো, কি রে মিন্টু, কি হয়েছে? তুই চলে এসেছিস কেন? তুই না বলেছিলি তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে স্কুলে যাবি? এখন স্কুলে যাস না কেন? আম্মু, আব্বু আমাকে টাকা দেয় নাই। আব্বু বলেছে যে এই 200 টাকা দিয়ে আমরা নাকি 1 মাস খুব ভালোভাবে খেতে পারবো। এটার জন্য আমাকে টাকা দেয় নাই। আর বলেছে যে আমার লেখাপড়া করার কোনো দরকার নেই, মাঠে গিয়ে আব্বুর সাথে কাজ করার জন্য। তুই চিন্তা করিস না, স্কুলে গিয়ে জালাল স্যারকে বল যে আমি সন্ধ্যাবেলা তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে জালাল স্যারকে দিয়ে আসবো। ঠিক আছে আম্মু, আমি তাহলে এখন স্কুলে যাই। এই বলে মিন্টু চলে গেল স্কুলে। দুপুর 12টা। মিন্টুর আম্মু বাড়ি থেকে খাবার নিয়ে চলে আসলো মিন্টুর আব্বুর কাছে। মিন্টুর আব্বুকে উদ্দেশ্য করে মিন্টুর আম্মু বলতে লাগলো, মিন্টুর আব্বু, ছেলেটা তোমার কাছে টাকা চেয়েছিল, তুমি টাকা দাও নাই কেন? ছেলেটা পড়ালেখা করতেছে, আমাদের তো ইচ্ছে করে
ছেলেটাকে বড় করা। ছেলেটা তার নিজের পায়ে দাঁড়াক না, পড়ালেখা করে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তাকে দেওয়ার চেষ্টা করি। আমি 1 টাকাও দিতে পারবো না তোমার ছেলেকে। তোমার ছেলেকে বলেছি খেতে খামারে কাজ করার জন্য। সে যদি খেতে খামারে কাজ করে নিজের পড়ালেখার খরচ নিজে চালাতে পারে তাহলে চালাবে, আর না হলে তার পড়ালেখা করার দরকার নেই। আমার কাছ থেকে 1 টাকাও নিতে পারবে না তোমার ছেলে। তুমি এমন করছো কেন? তুমি নিজেও তো পড়ালেখা করেছো। তোমাকে কতবার বলেছি ঢাকায় যাও, ঢাকায় যাও, গিয়ে দেখো ওখানে কোনো চাকরি করতে পারো কিনা, কিন্তু তুমি ঢাকায় যাও নাই। এখন ছেলেটা বড় হয়েছে, পড়ালেখা করতে চাইতেছে, তুমি তাকে পড়ালেখা করাবে না? না, আমি তার লেখাপড়ার জন্য একটা খরচও দিতে পারবো না। আচ্ছা, তোমাকে 1 টাকাও খরচ দিতে হবে না। আমি যতটুকু পারবো আমি আমার ছেলেকে পড়ালেখার খরচ দিব। মিন্টুর আম্মুর কথা শুনে মিন্টুর আব্বু কোনো কিছুই বলল না। চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে লেগে পড়ল। সন্ধ্যায় মিন্টুর আম্মু জালাল স্যারের কাছে টাকা দিয়ে চলে আসলো বাসায়। রাতে মিন্টু তার রুমে বসে পড়ছে। এমন সময় মিন্টুর আব্বু এসে মিন্টুর কাছ থেকে বইটা নিয়ে এক টান মেরে ছিঁড়ে ফেলল আর বলতে লাগলো, কি রে, তোকে না বলেছি খেতে খামারে কাজ করার জন্য, তুই বই নিয়ে বসেছিস কেন? তোর পরীক্ষার ফি দিয়েছে কে? পরীক্ষার ফি কেউ দেয় নাই। আমি জালাল স্যারের সাথে কথা বলে এসেছি। জালাল স্যার বলেছে সরকার থেকে মিন্টুর জন্য কিছু একটা করবে, এটার জন্য আর টাকা নেয় নাই। আর তুমি ছেলেটার বই ছিঁড়ে ফেলেছো কেন? বই ছিঁড়ে ফেলেছি, একদম ঠিক কাজ করেছি। আর তুমি একদম আমার মুখে মুখে কথা বলবে না, এই বলে দিলাম। আর একবার যদি কথা বলার চেষ্টা করো তাহলে খবর আছে তোমার। মিন্টুর আম্মু একদম চুপ হয়ে রইল। রাতে মিন্টু না খেয়ে তার ছেঁড়া বইটা নিয়ে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। পরের দিন মিন্টু চলে আসলো স্কুলে। জালাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমার রেজাল্ট তো খুবই ভালো হয়। তুমি আর এই স্কুলে না পড়ে আমাদের প্রাইভেট একটা স্কুল আছে, ওই স্কুলে গিয়ে ভর্তি হও। ওইখানে ভর্তি হলে তুমি আরও খুব ভালো লেখাপড়া করতে পারবে। লেখাপড়া শেষ করে ঢাকা শহরে গেলে তুমি ভালো একটা চাকরি করতে পারবে। স্যার, প্রাইভেট স্কুলে পড়ার মতো আমাদের কাছে এত টাকা নেই। এমনিতেই 200 টাকা দিতে গিয়ে আমাদের অনেক হিমশিম খেতে হয়। আর আপনি বলতেছেন প্রাইভেট স্কুলে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, বলেছিলাম যেহেতু তোমাদের সাধ্য নেই তাহলে এই স্কুলে পড়ালেখা করো, আর খুব ভালোভাবে পরীক্ষা দেবে কিন্তু। মিন্টু জালাল স্যারের কথা মতো পড়ালেখা করতে লাগলো। দেখতে দেখতে মিন্টুর পরীক্ষা শেষ হয়ে গেল। মিন্টু বাড়িতে বসে আছে, এমন সময় মিন্টুর আব্বু এসে মিন্টুকে পিটাতে লাগলো। হঠাৎ মিন্টুকে তার আব্বু কেন পিটাচ্ছে এটা মিন্টু নিজেও জানে না। মিন্টু জোরে জোরে চিৎকার করছে। মিন্টুর চিৎকার শুনে বাড়ির পেছন থেকে মিন্টুর আম্মু দৌড়ে চলে আসলো। বাড়ির উঠানে এসে দেখে মিন্টুকে তার আব্বু বেধরমভাবে মারধর করছে। এটা দেখে মিন্টুর আম্মু মিন্টুকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মিন্টুর আব্বু মারধর করা বন্ধ হচ্ছে না। বেশ কিছুক্ষণ মারধর করার পর মিন্টুর আব্বু বলতে লাগলো, তোর জন্য আমার সমস্ত টাকা খরচ করে ফেলতেছি, তোর লেখাপড়া করার দরকার নেই। যদি লেখাপড়া করার এত ইচ্ছা থাকে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। তোর জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। অনেক লেখাপড়া করেছিস, হয় আমার সঙ্গে মাঠে গিয়ে কাজ করবি, আর না হয় এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই কথাগুলো ভালোভাবে বললেই তো হতো। ছেলেটাকে এই রকমভাবে মারধর করলে কেন? তুমি খুব খারাপ একটা কাজ করেছো ছেলেটার সাথে। এটার জন্য তুমি নিজে একদিন পস্তাবে, এই বলে দিলাম। আমার কথা অক্ষরে অক্ষরে লিখে রাখো, যেই দিন পস্তানোর সময় আসবে ওই দিন পস্তাবে তুমি। এই বলে মিন্টুর আম্মু মিন্টুকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। মিন্টুর সারা গায়ে মলম লাগিয়ে দিতে লাগলো। এইদিকে মিন্টু এখনও কান্না করছে। মলম লাগানোর পর
পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ মিন্টুর আম্মু মিন্টুকে বাতাস করে চলে আসলো বাহিরে। এদিকে মিন্টু চুপচাপ জানালার পাশে বসে বাহিরে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, সামান্য পড়ালেখা করাতে পারলো না আমার মা বাবা, অল্প কিছু টাকার জন্য আমাকে এরকমভাবে মারধর করেছে। হে আল্লাহ, আমাকে এমন একটা সময় দিবে, আমি জানি যেদিন আমার বাবা মা আমার কাছে থাকবে না, ওই দিন আমার টাকা হবে খুব। আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। ভালো থেকো প্রিয় বাবা মা, চিন্তা করো না আমার জন্য। মরে গেলে হয়তো কোনো কবরস্থানে আমার জায়গা হবে, আর যদি বেঁচে থাকি তাহলে সফল হয়ে বাড়ি ফিরবো। তবে কবে ফিরবো এটা আমি নিজেও জানি না। এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে মিন্টু তার রুমের দরজাটা লাগিয়ে ড্রয়ারের ভেতর থেকে কয়েক সেট কাপড় বের করে তার স্কুল ব্যাগের ভিতরে ভরে দিল। স্কুল ব্যাগটা খাটের নিচে লুকিয়ে রাখলো। রাতে খাওয়া দাওয়া করে মিন্টুর আব্বু আম্মু চলে গেল তাদের রুমে। আর এদিকে মিন্টু অপেক্ষা করতে লাগলো রাত 12টা বাজার। মিন্টু ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। পুরো ঘর খোঁজাখুঁজি করে 115 টাকা পেল। এই 115 টাকা এবং খাটের নিচ থেকে স্কুল ব্যাগটা নিয়ে বাইরে বের হয়ে চলে আসলো রাস্তায়। একবার পেছন ফিরে দেখে নিল তাদের বাড়িটা। হাঁটতে হাঁটতে মাঠ ঘাট পার হয়ে চলে আসলো মেন রোডে, কিন্তু কোনো গাড়ি দেখতে পেল না। মিন্টু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর যাবার পর দেখতে পেল একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মিন্টু দৌড়ে চলে আসলো সেই গাড়ির কাছে। গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, আমাকে কি আপনি ঢাকায় পৌঁছে দিতে পারবেন? আমি আপনাকে 100 টাকা দিব। তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো নাকি? দেখে তো মনে হচ্ছে তুমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছো এখানে। যাও, বাসায় চলে যাও। আর এই গাড়ি ঢাকা যাবে, কিন্তু আমি তোমাকে নিতে পারবো না, কারণ আমার সাথে আরো কয়েকজন লোক আছে, তারা যাবে। প্লিজ ভাইয়া, আমাকে নিয়ে চলেন। আর আমি বাড়ি থেকে পালিয়ে আসি নাই। আমার এই পৃথিবীতে কেউ নেই। রাস্তাঘাটে বড় হয়েছি, এক পরিচিত আত্মীয়র বাসায় থাকতাম। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো, তাহলে চলো, তোমাকে আমি ঢাকায় পৌঁছে দেব। আর আমাকে টাকা দিতে হবে না। তুমি গাড়ির পিছনে উঠে মালের সাথে হেলান দিয়ে শুয়ে থাকো। যাইতে যাইতে সকাল হবে। তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে আমি সকালবেলা যখন ঢাকা পৌঁছাবে তখন আমি তোমাকে ডেকে দেব। ঠিক আছে ভাইয়া, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সাহায্য করতেছেন আমাকে। এই বলে মিন্টু চলে আসলো গাড়ির পিছনের দিকে। মিন্টু শুয়ে পড়তেই তার শরীরটা আবারও ব্যথা হয়ে গেল। মিন্টু আধশোয়া হয়ে বসে আছে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। পরের দিন সকাল 7টা, ড্রাইভারের ডাকে মিন্টুর ঘুম ভেঙে গেল। মিন্টু ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখতে পেল ব্যস্ততম রাস্তা। সবাই তাদের নিজেদের মতো চলাচল করছে। কেউ রিক্সা দিয়ে যাচ্ছে, কেউ বাস দিয়ে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। মিন্টু আশেপাশে তাকিয়ে তাকিয়ে সব দেখছে। এমন সময় ড্রাইভার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তুমি এখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। আর এই নাও, আমি তোমাকে 100 টাকা দিতাম। এটা দিয়ে কোনো কিছু খেয়ে নিও। আর এই ঢাকা শহরে সাবধানে চলবে। চোর বাটপারের অভাব নেই এই ঢাকা শহরে। এই বলে ড্রাইভার ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু কি করবে, কোথায় যাবে ভেবে পাচ্ছে না। রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছে মিন্টু। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় হোটেল থেকে 50 টাকার খাবার খেয়ে রাস্তার এক পাশে বসে আছে। এমন সময় একজন ভদ্রলোক এসে বলতে লাগলো, এই ছেলে, তুমি এখানে কি করো? এখানে বসা নিষেধ, আর এখান থেকে চলে যাও। কিছুক্ষণ পর মেয়রের গাড়ি যাবে এখান দিয়ে। মিন্টু এখান থেকে উঠে অন্য জায়গায় এসে বসে পড়ল। রাত প্রায় 11টা। এমন সময় একজন লোককে দৌড়াতে দৌড়াতে এদিকে নিয়ে আসছে। মিন্টু তাদের দিকে তাকিয়ে দেখছে আর মনে মনে বলছে, মনে হয় এই লোকগুলো মজা করতেছে, কিন্তু তাদের হাতে তো ধারালো অস্ত্র দেখা যাচ্ছে।
যদি লোকটাকে মেরে ফেলে তখন কি হবে? আমিও তাদের পিছু পিছু যাই। যদি দেখি লোকটা কোনো কিছু করে ফেলেছে, তখন না হয় আমি লোকটাকে বাঁচিয়ে নিব হাসপাতালে নিয়ে গিয়ে। এইসব বলতে বলতে মিন্টু তাদের পিছু করতে লাগলো। বেশ কিছু দূর যেতেই মিন্টু দেখতে পেল ওই খারাপ লোকগুলো সেই লোকটাকে মারছে। বেশ কিছুক্ষণ মারধর করার পর লোকগুলো চলে যেতেই মিন্টু তাড়াতাড়ি করে ওই লোকটার কাছে চলে আসলো। লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার বাসা কোথায়? আর এত রাতে তো এখানে গাড়ি অনেক, আপনাকে হাসপাতালে নিয়ে যাব কীভাবে? লোকটা কি যেন বলার চেষ্টা করলো। এমন সময় তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। মিন্টু তার পকেট থেকে ফোনটা বের করে ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে একজন মহিলা বলতে লাগলো, কি গো, তুমি কোথায় আছো? সেই সন্ধ্যাবেলা বের হয়েছো, এখনো বাসায় আসতেছো না। ম্যানেজারকে ফোন দিয়েছি, ম্যানেজার বলছে যে তুমি নাকি বাসার দিকে রওনা দিয়েছো। তাড়াতাড়ি বাসায় আসো, আমি একা একা বাসায় খুবই ভয় হচ্ছে। মহিলার কথা শেষ হতেই মিন্টু মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আমি জানি না আপনি কি, তবে এই লোকটাকে কারা যেন মেরে এইখান থেকে চলে গেছে। এখনও এই লোকটা বেঁচে আছে। এখন যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে তাকে মনে হয় বাঁচানো যাবে। কে তুমি বাবা? আর তুমি এখন কোথায় যাচ্ছ? আমাকে একটু লোকেশনটা বলতে পারবে? মিন্টু আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কোনো সাইনবোর্ড আছে কিনা। হঠাৎ একটা সাইনবোর্ড আর একটা লেখা দেখতে পেল মিন্টু। লেখাটা পড়তেই মহিলাটা বলতে লাগলো, তুমি কোনো রকম ওনাকে একটু দেখে রাখো, আমি 5 মিনিটের মধ্যেই এইখানে আসতেছি। এই বলে আলির স্ত্রী ফোনটা কেটে দিয়ে ওইখানে চলে আসলো। এদিকে মিন্টু এবং আলির স্ত্রী দুজনে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার আলির এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেল। এদিকে আলির স্ত্রী মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাকে ধন্যবাদ, তুমি আমার হাজবেন্ডকে বাঁচিয়ে দিয়েছো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি রাস্তাঘাটে থাকো, তোমার ড্রেস আপ এরকম কেন? তোমার কি মা বাবা কেউ নেই? না, আমার মা বাবা এই দুনিয়াতে বেঁচে নেই। আমি শুধু একাই বেঁচে আছি। আপনার হাজব্যান্ডকে তো হাসপাতালে দিয়ে গেলাম, এখন তাহলে আমি চলে যাই। তুমি আমার কোথায় যাবে? তুমি কোথাও যেতে পারবে না, এখানে থাকো। তোমাকে আমার খুবই দরকার, তুমি কোথাও যাবে না। কিন্তু খাওয়া দাওয়া করছো রাতে? ঠিক আছে, আমি কোথাও যাব না। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আলির স্ত্রী মিন্টুর মুখের দিকে তাকিয়ে দেখে মিন্টুর মুখটা শুকিয়ে গেছে। এটা দেখে তার ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে মিন্টুর হাতে দিয়ে বলতে লাগলো, এই নাও, নিচ থেকে খাবার খেয়ে আসো আর আমার জন্য খাবার নিয়ে আসবে। এটা কিন্তু 4 তালা। এই যে লিফট দেখতেছো, ওইটার ভেতরে বিভিন্ন তালার নাম্বার লেখা আছে। যত তালায় উঠবে তত তালা সিলেক্ট করলেই হবে। মিন্টু মাথা নাড়িয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে এবং আলির স্ত্রীর জন্য খাবার নিয়ে চলে আসলো উপরে। এসে তাকে আলির স্ত্রী ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার আলির স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার হাজব্যান্ড খুবই লাকি মানুষ, এত আঘাত পাওয়ার পরেও বেঁচে আছে। আর উনি এত বড় বিজনেসম্যান, প্রোটেকশন নিয়ে চলে না কেন? ওনার চারপাশে তো বডিগার্ড থাকা দরকার। বডিগার্ডকে মানা করেছে, বলছে যে তার সাথে না যাওয়ার জন্য। এটার জন্য যাই নাই। আর কে জানতো এরকমটা হবে? তবে আল্লাহ যেটা ভালো করে সেটাই হয়। ওই ছেলেটার জন্য আমার হাজব্যান্ড বেঁচে গেছে। দোয়া করি ওই ছেলেটা যাতে সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারে। ছেলেটাকে দেখে তো খুবই ভদ্র মনে হচ্ছে। দেখেন, কয়েকটা দিন আপনাদের সাথে রেখে যদি আপনাদের সাথে ভালো ব্যবহার করে, আপনারা তো কয়েকদিন দেখলেই বুঝতে পারবেন। তাকে লেখাপড়া করিয়ে নিজের পায়ে দাঁড়াতে বলবেন তাকে, যাতে সে পরবর্তীতে মানুষের উপকার করতে পারে। ঠিক আছে ডাক্তার। আর আমার হাজব্যান্ডকে কখন কেবিনে শিফট করা হবে?
কিছুক্ষণের মধ্যে আপনার হাজব্যান্ডকে কেবিনে শিফট করা হবে। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আর খাবার খেয়ে নেন। এই বলে ডাক্তার ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু খাবার এবং টাকাটা আলীর স্ত্রীর হাতে দিয়ে বলতে লাগলো, এই নেন আপনার টাকা আর আপনার খাবার। আমি তো জানি না আপনি কি খাবার খান, এটার জন্য যেটা সামনে পেয়েছি সেটাই নিয়ে এসেছি। ভালো করেছো। এখন তুমি ওই যে একটা রুম দেখতেছো, ওই রুমে গিয়ে শুয়ে থাকো। ওই রুম থেকে বের হবে না কিন্তু। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আমার হাজব্যান্ড একটু সুস্থ হলেই। তোমাকে এবং আমার হাজব্যান্ডকে বাড়িতে নিয়ে যাব। মিন্টু মাথা নাড়িয়ে চলে আসলো সেই রুমের ভিতরে। এক সাইডে বসে পড়ল। বসে বসে মিন্টু ঘুমাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আলীর স্ত্রী সেই কেবিনের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল মিন্টু বসে বসে ঘুমোচ্ছে। এটা দেখে আলীর স্ত্রী মিন্টুর কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে। আর তুমি এভাবে বসে বসে ঘুমাও কেন? শুয়ে ঘুমাতে পারো না নাকি? আসলে আমি একটু অসুস্থ তো, এটার জন্য শুয়ে ঘুমাতে পারি না। কেন, তোমার আবার কি হয়েছে? দেখি কোথাও ব্যথা পেয়েছো নাকি? আরে না, কোথাও ব্যথা পাই নাই। আলীর স্ত্রী জোর করে মিন্টুর শার্ট একটু উপরে করতেই দেখতে পেল মিন্টুর পুরো শরীরে লাঠির আঘাত। এটা দেখে অবাক হয়ে গেল আলীর স্ত্রী। কী বলবে বুঝে উঠতে পারছেন না। বেশ কিছুক্ষণ পর মিন্টুকে নিয়ে চলে আসলে ডাক্তারের কেবিনে। ডাক্তারকে দেখাতেই ডাক্তার একটা মলম লিখে দিল। আলীর স্ত্রী মলমটা এনে মিন্টুর পিঠে লাগিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। আলীর স্ত্রী ডাক্তারের সাথে কথা বলে আলী এবং মিন্টুকে নিয়ে চলে আসলো বাড়িতে। গাড়ি থেকে নামতেই মিন্টু দেখতে পেল বিশাল বড় একটা বাড়ি, রাজপ্রাসাদের মতো। চারিদিকে বডিগার্ডে ভরা। মিন্টু বাড়ির ভিতরে প্রবেশ করতেই আরও অবাক হয়ে গেল, কারণ বাড়ির ভেতরটা আরও অনেক সুন্দর। মিন্টুকে একটা রুম দেখিয়ে দিতেই মিন্টু সেই রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলো আবার বাইরে। আলী সোফায় বসে আছে। এমন সময় মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার নাম তো মিন্টু, তাই না? হ্যাঁ, আমার নাম মিন্টু। তুমি তো লেখাপড়া করেছো। কতটুক লেখাপড়া করেছো তুমি? এই তো সামনের বছরে এসএসসি পরীক্ষা দিব। বাহ, তাহলে তো খুব ভালো লেখাপড়া করো তুমি। এই বয়সে এতটুক করে ফেলেছো, খুবই ভালো হয়েছে। লিমা কোথায় আছো? তুমি তাড়াতাড়ি নিচে আসো। হ্যাঁ বলো, কিছু বলবে নাকি আমাকে? মিন্টুকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসো। আর তো কয়েকটা মাস রয়েছে, এরপর তো মিন্টুর পরীক্ষা। আজকে ভর্তি করানো যাবে না, কালকে ভর্তি করাবো। আমি না হয় ম্যানেজারকে বলে দিব, ম্যানেজার সব কিছু ঠিকঠাক করে রেখে দিবে। ঠিক আছে, তুমি ম্যানেজারকে ফোন দিয়ে সব কিছু বলে দাও, ম্যানেজার যাতে সব কিছু ঠিকঠাক করে রাখে। আলী এবং আলীর স্ত্রীর কথা বলতেছে। বেশ কিছুক্ষণ মিন্টু আশেপাশে তাকিয়ে দেখে কোনো ছেলে পেলে নেই, শুধু বডিগার্ড আর রান্না করার মহিলা রেখেছিল। ওই মহিলা। এটা দেখে মিন্টু আলী এবং আলীর স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এই বাড়িতে এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছি, কিন্তু আপনাদের ছেলে মেয়েকে তো দেখতেছি না। আপনাদের ছেলে মেয়ে কোথায়? মিন্টু, দুঃখের কথা হচ্ছে আমাদের কখনো ছেলে মেয়ে হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছি দুজনই, কিন্তু কখনো আমাদের ছেলে মেয়ে হবে না ডাক্তার বলে দিয়েছে। আমরা একটা বাচ্চা লালন পালন করার জন্য এতিমখানা থেকে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু এখন আর নিব না, কারণ তোমাকে পেয়ে গেছি। আমাদের আর কোনো কিছুই লাগবে না। তুমি আমাদেরকে আব্বু আম্মু বলেই ডাইকো। কোনোদিনও বাবা হতে পারি নাই তো কি হয়েছে, অন্তত বাবা ডাক শুনে নিজের আত্মাকে তো শান্তি দিতে পারবো। এই বলে আলী এবং আলীর স্ত্রী কান্না করে দিল। মিন্টু তাদের দুজনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি তো আছি তোমাদের পাশে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমাদের পাশে থাকবো। হ্যাঁ বাবা, তুই কখনো টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, যা যখন লাগবে আমাদেরকে বলবি। আর একটা কথা তোকে বলে রাখি, কোথাও যদি গরিব বা অন্য কাউকে দেখিস বিপদে পড়িস, তাহলে তাদেরকে সাধ্য মতন দিয়ে চেষ্টা করবি বিপদ থেকে রক্ষা করার জন্য। আমি সবসময় সবাইকে সাহায্য করে এসেছি। আমি চাই আমার ছেলে আমার মতন করে সবাইকে সাহায্য করুক।
তোকে আমি আমার ছেলে হিসেবে মেনে নিয়েছি। তুই আমাদের সাথে কখনো বেইমানি করিস না। বেইমানি করলে একটা ফল খুবই খারাপ হয়। আমরা হয়তো তোকে কখনো কোনো শাস্তি দিতে পারবো না, তবে আল্লাহ একদিন না একদিন দিবে। আর যদি বেইমানি না করিস তাহলে আমাদের ধন সম্পদ সব কিছুই তোর নামে লিখে দেবো। আমাদের বয়স হয়ে গেছে, এখন আর বাইরে গিয়ে কাজ করার মতন শক্তি পাই না। তুই একদিক দিয়ে পড়ালেখা করবি আর একদিক দিয়ে কাজ করবি, পারবি তো? আচ্ছা, আমাকে কি কি কাজ করতে হবে একটু শিখিয়ে দিলে আমি করতে পারবো। আমি সুস্থ হইনি, তারপরে কাজ শিখিয়ে দিব। এখন তুই তোর রুমে গিয়ে ঘুমিয়ে নে। রাতে তো ঠিক মতন ঘুমাতেও পারিসনি হাসপাতালে। মিন্টু তার রুমে এসে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। অন্যদিকে মিন্টু বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেছে এটা কেউ জানে না। মিন্টুর আম্মু আজকে 3 দিন ধরে খাবার খায় না। এটা দেখে মিন্টুর আব্বু বলতে লাগলো, তোমার ছেলে এই বাড়ি ছেড়ে চলে গেছে, তার জন্য মন খারাপ করে কি হবে? যে চলে যাওয়ার সে চলে গেছে, তার জন্য মন খারাপ করে বসে থেকো না। তুমি খাবার খেয়ে আমার জন্য খাবার রান্না করে তাড়াতাড়ি মাঠে আসো। এই বলে মিন্টুর আব্বু চলে গেল এখান থেকে। এইদিকে মিন্টুর আম্মু খাওয়া দাওয়া করে মিন্টুর আব্বুর জন্য খাবার নিয়ে চলে গেল মাঠে। এইভাবে চলতে লাগলো তাদের জীবন। দেখতে দেখতে কেটে গেল 2টি মাস। মিন্টু ঢাকার বড় একটা বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে। কয়েকদিন পর তাদের পরীক্ষা শুরু হবে। মিন্টু মন দিয়ে লেখাপড়া করছে তার রুমে। অন্যদিকে আলির স্ত্রী আলির পাশে বসে বসে টিভি দেখছে আর বলছে, মিন্টু ছেলেটা কিন্তু খুবই ভালো। এই 2 মাসের মধ্যে আমরা তাকে খুবই আপন করে নিয়েছি। আমাদের তার উপর বিশ্বাস হয়ে গেছে, সে আমাদের বিশ্বাস কখনোই ভাঙবে না। আমি চাইছিলাম কি আমাদের সকল জায়গা সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য। আমরা কখন মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। মিন্টু, পরীক্ষা শেষ হোক, এরপরে তোকে কাজটা বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমাদের সকল জায়গা সম্পত্তি, অফিস এবং কোথায় কি আছে তোকে সব কিছুই বুঝিয়ে দেব। এসব কথাবার্তা বলতেছে আলী এবং আলীর স্ত্রী। এমন সময় মিন্টু এসে বলতে লাগলো, আম্মু আব্বু, আমাদের স্কুলে কয়েকজন ছেলে মেয়ে আছে, তারা তাদের পরীক্ষার ফি এবং স্কুলের বেতন দিতে পারবে না বলে তাদেরকে পরীক্ষায় বসাবে না স্যার বলে দিয়েছে। তোমরা একটু স্যারের সাথে কথা বলে তাদের পড়ালেখার সকল ব্যবস্থা নিয়ে নাও। আচ্ছা, কালকে আমি তোর সাথে তোর স্কুলে গিয়ে তাদের এবং ওই স্কুলের সকল সমস্যাগুলোকে দূর করে দেব। খুশি তো তুই? হ্যাঁ, আমি অনেক খুশি। মিন্টু আর কিছু না বলে চলে আসলো তার রুমে। পড়া শেষ করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা মিন্টু আলীকে নিয়ে চলে আসলো স্কুলে। সকল সমস্যা দূর করে দিয়ে আলী চলে গেল বাড়িতে। দেখতে দেখতেই এইভাবেই কেটে গেল 5টি মাস। এই 5 মাসের মধ্যে মিন্টুর পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন মিন্টু আলীর সাথে নিয়মিত অফিসে যাচ্ছে। দুজন কেবিনে বসে আছে। এমন সময় আলী মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুই এক কাজ কর, মার্শাল আর্ট শিখে নে। প্রয়োজনে আসতে পারে, যখন তোর বিপদ হবে তখন তোর কাজে লাগবে। আমি এইসব অনেক আগেই শিখে গেছি। স্কুলে যাওয়ার পথে একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পে আমি বিকেলবেলা প্রতিদিন শিখতে যাই। অনেক আগেই শিখে গেছি সব কিছু। তাহলে তো খুবই ভালো হয়েছে। আলী মিন্টুকে আস্তে আস্তে সব বুঝিয়ে দিতে লাগলো। এমন সময় কেবিনের ভিতরে প্রবেশ করলো ম্যানেজার। ম্যানেজারকে দেখে আলী বলতে লাগলো, কি ব্যাপার ম্যানেজার, কিছু বলবে নাকি? স্যার, বলার জন্য এখানে এসেছি। আমার তো বয়স হয়ে গেছে, আমি অনেক কিছু বলে যাই। আমার ছেলে অনেক বড় হয়েছে এবং লেখাপড়ায় খুবই ভালো। আমি চাইছিলাম তাকে আমার জায়গায় বসিয়ে দিয়ে আমি অবসর নিতাম। ম্যানেজার, তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমি কতটা কঠোর। আমার অফিসে চাকরি করতে গেলে খুবই সৎভাবে থাকতে হবে। যতদিন সৎভাবে থাকবে ততদিন আমার অফিসে চাকরি করতে পারবে। আর যদি সে আমার অফিস থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করে, যদি আমি ধরে ফেলি, তখন কিন্তু তোমার ছেলের অবস্থা খুবই খারাপ হবে। এতটা খারাপ হবে যে তুমি নিজের চোখেও দেখলে ঘেন্না করবে। স্যার, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার মতো ও আমার ছেলে, তারা যদি ব্যাকগ্রাউন্ড খারাপ হতো তাহলে আমি আমার জায়গায় বসতাম না। ঠিক আছে, তাহলে তুমি তোমার ছেলেকে তোমার জায়গায় বসিয়ে দিয়ে সকল কিছু দেখিয়ে দিয়ে যাও। ঠিক আছে স্যার, আমি আস্তে আস্তে আমার ছেলেকে সব কিছু বুঝিয়ে দিয়ে অবসর হয়ে যাব আপনাকে বলে। এই বলেই ম্যানেজার ওইখান থেকে চলে গেল।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। মিন্টু চলে আসলো আলীকে নিয়ে বাড়িতে। দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে বসে গল্প করছে। এমন সময় আলীর স্ত্রী বলতে লাগলো, ওগো শুনছো, আমিন সাহেব কালকে মিন্টুর নামে সব কিছু দলিলপত্র লিখে দিও এবং কথায় কি আছে সব কিছু দেখিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সব কিছু দেখিয়ে দিয়েছি মিন্টু। সব কিছু সামনে নিতে পারবে? আমি তো সব কিছু সামনে নিতে পারবো, কিন্তু আমার উপর এতটা বিশ্বাস করে আপনাদের সব কিছু দিয়ে দিতেছেন? হ্যাঁ, তোমার উপর বিশ্বাস আছে। তুমি আমাদেরকে ঠকাবে না এবং মানুষদেরকেও ঠকাবে না। মিন্টু তাদের সাথে কথা বলে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, তারা আমাকে কখনো কষ্ট দেয় নাই, আমিও তাদের মনে কখনো আঘাত দিব না। এই বলেই মিন্টু ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে চা খেতে লাগলো সবার সাথে। চা খাওয়া শেষ করে বসে বসে টিভি দেখছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আলীর স্ত্রী গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আমিন দাঁড়িয়ে আছে। আমিনকে বাড়ির ভেতরে নিয়ে আসলো। মিন্টু নামে সকল জায়গায় সম্পত্তি লিখে দিল। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 4টি বছর। মিন্টু হাসপাতালে বসে আছে। এমন সময় ডাক্তার এসে মিন্টুকে বলতে লাগলো, মিন্টু, আমরা আলীকে বাঁচাতে পারিনি, আর উনি বাড়িতে মারা গেছে। তুমি লাশটা বাড়িতে নিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব কবর দিয়ে দাও। মিন্টু আলীকে হাসপাতাল থেকে নিয়ে চলে আসলো বাড়িতে। আলীর স্ত্রী এবং আরও অনেক লোকজন কান্না করছে। মিন্টু আলীর স্ত্রীর পাশে বসে সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, আম্মু, চিরকাল তো কেউ বেঁচে থাকে না। আল্লাহ হয়তো আব্বুর হায়াত এতটুকু লিখে রেখেছিল। আপনি এখন উঠেন, আব্বুকে গোসল করার জন্য নিয়ে যাবি। এই বলে মিন্টু আলীর স্ত্রীকে নিয়ে চলে আসলো রুমের ভিতরে। আলীকে গোসল করিয়ে আতর গোলাপ জল দিয়ে নিয়ে চলে আসলো কবরস্থানে। কবর দিয়ে মিন্টু কিছুক্ষণ দোয়া করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে এভাবেই কেটে গেল আরও 3টি মাস। মিন্টু অফিস থেকে ফিরে বাড়িতে এসে দেখে বাড়িটা একদম নিস্তব্ধ। এটা দেখে মিন্টু কাজের লোককে ডেকে বলতে লাগলো, শেফালি, আম্মু কোথায়? আজকে সারা শব্দ পাচ্ছি না কেন? অন্যদিন তো নিচে বসে আমার জন্য অপেক্ষা করে, আজকে উনি কোথায়? দুপুরে ম্যাডাম খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। এরপরে তো আর বাইরে বের হয় নাই। আমি ভেবেছিলাম ডাক দিব, কিন্তু ডাক দিই নাই। আপনি একবার ম্যাডামকে ডেকে নিয়ে আসেন, আমি খাবার টেবিলে খাবার রেডি করতেছি। মিন্টু চলে আসলো আলীর স্ত্রীর রুমে। এসে দেখে আলীর স্ত্রী শুয়ে আছে। মিন্টু আলীর স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, কি হয়েছে? আজকে তুমি নিচে যাও নাই, এইখানে এইভাবে শুয়ে আছো কেন? চলো নিচে গিয়ে খাবার খাবে আমার। এই বলে মিন্টু আলীর স্ত্রীকে টান দিতে আলীর স্ত্রী ঘুরে পড়ে গেল। মিন্টুর আর বুঝতে বাকি রইল না আল্লাহর ডাকে আলীর স্ত্রীও ওপরে চলে গেছে। মিন্টু জোরে একটা চিৎকার করে উঠল, কিন্তু চিৎকার শুনে বাইরে থেকে বডিগার্ড এবং কাজের লোকেরা দৌড়ে আসলো রুমের ভিতরে। এসে দেখে মিন্টু বসে বসে কান্না করছে। এইটা দেখে কাজের লোক বলতে লাগলো, কি ব্যাপার স্যার, কি হয়েছে? আপনি ম্যাডামের পাশে বসে কান্না করতেছেন কেন? আম্মু মারা গেছে। মিন্টুর কথা শুনে সবাই কান্না করতে লাগলো। রাতের মধ্যে মিন্টু আলীর স্ত্রীকে কবর দিয়ে আসলো। দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে মিন্টু। এমন সময় একজন বডিগার্ড এসে বলতে লাগলো, স্যার, আপনি তো নিজের মুখে বলেছেন যে এই পৃথিবীতে মানুষ কেউ বেঁচে থাকে না সারা জীবন। ঠিক তেমনই স্যারকে যেভাবে নিয়ে গেছে ম্যাডামকেও ওইভাবে নিয়ে গেছে আল্লাহ। আমরা স্যার ম্যাডামের জন্য দোয়া করব। স্যার ম্যাডাম গরিব মানুষের জন্য যা যা করে গেছে, আশা করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। চলেন এখন হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেন। এই বলে বডিগার্ড মিন্টুকে ধরে ধরে নিয়ে চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে মিন্টু চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার।
দেখতে দেখতে এভাবেই কেটে গেল 15টি বছর। অনেক তো ফ্ল্যাশব্যাক শুনলেন, এখন গল্পে যাওয়া যাক। মিন্টু চোখ বন্ধ করে সব কিছু ভাবছিল। এমন সময় গাড়ির হেল্পার এসে বলতে লাগলো, কি ভাই, গাড়ি থেকে নামবেন না নাকি? আপনার জায়গায় চলে এসেছে তো, তাড়াতাড়ি নামেন। মিন্টু তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন লোক এসে বলতে লাগলো, স্যার আপনি আমার সাথে আসেন। রহিম স্যার আমাকে সব কিছু বলে দিয়েছে, আপনি আমার সাথে একটু আসেন, আপনাকে হোটেলে নিয়ে যাইতেছি। আর কালকে সকাল থেকে আপনার জন্য সব কিছু রেডি থাকবে, আপনি যা যা বলবেন তাই তাই হবে। মিন্টু হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মিন্টু ছদ্মবেশে একটা গাড়ি নিয়ে গ্রামের ভেতরে দিয়ে যেতে লাগলো। আর টেপ রেকর্ডারে বাজতে দিচ্ছে সেই ছোটবেলার কথাগুলো। মিন্টুর গাড়ি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত মিন্টু অবাক হচ্ছে, কারণ গ্রামটা আগের মতো নেই, দালান কোটা হয়ে গেছে শহরের মতো। মিন্টু তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দেখে বাড়িটা সেই আগের মতোই আছে। গাড়িটা দাঁড় করিয়ে রেখে মিন্টু বাড়ির সামনে এসে বলতে লাগলো, বাড়িতে কেউ আছেন নাকি? আমাকে একটু পানি খাইয়ে সাহায্য করতে পারবেন? একটু দাঁড়ান, আমি এখনই পানি নিয়ে আসছি। মিন্টু দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে মিন্টুর আম্মু পানি নিয়ে চলে আসলো মিন্টুর সামনে। মিন্টুর হাতে পানি দিতেই মিন্টু পানি খেতে লাগলো। পানি খাওয়া শেষ করে মিন্টু বলতে লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। এই গ্রামে প্রথম আসলাম, যাক এই গ্রামে মানুষ খুবই ভালো। মিন্টু তার মায়ের দিকে ভালোভাবেই তাকিয়ে দেখে সে আগের মতো চেহারা আছে, কিন্তু মনে হয় রাতের বেলা ঘুমায় না তেমন বেশি। আজকে প্রায় 15 বছর পর তার আম্মুকে দেখেছে। মিন্টু গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তেমন সময় হঠাৎ একটা মেয়ে সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি কি পুরানা থালা বাসন চিনে থাকেন নাকি স্টিলের? হ্যাঁ, পুরানো থালা বাসন কিনে থাকি, থাকলে নিয়ে আসেন। মেয়েটা চলে গেল। এদিকে মিন্টু মেয়েটার যাওয়ার দিকে তাকিয়েছে। গত 27 বছরে এসে কোনো মেয়ের দিকে এইভাবে তাকিয়ে দেখেনি, আজকে এই মেয়েটার দিকে এইভাবে তাকিয়ে দেখছে। বেশ কিছুক্ষণ পর মেয়েটা আসলো। মেয়েটার সাথে থেকে সব কিছু নিয়ে টাকা দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আপনি কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবেন? এই গ্রামে কোনো গরিব লোক আছে নাকি? থাকলে আমাকে একটু তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন? আপনি গরিব লোকদের বাড়ি গিয়ে কি করবেন? তাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করবেন নাকি? আরে না, তাদের বাড়িতে গিয়ে চুরি করব কেন? আসলে আমার একটা ফ্রেন্ড আছে, সে বলেছে যে তুই যে এলাকায় যাস সেই এলাকায় যদি গরিব লোক থাকে তাহলে আমাকে ফোন দিস, আমি ওই গরিব লোকেদের সাহায্য করব টাকা দিয়ে, যাতে তারা 3 বেলা খুব ভালোভাবে খেতে পারে। হয়েছে হয়েছে, 1 মাস খাবার খাইয়ে পরের মাসে বলবে যে আমি যা খাবার খাইয়েছি এটার বিনিময়ে আপনাদের বাড়ি ঘর লিখে দেন। আরে না, এসব বলবে না, আমার বন্ধু খুবই ভালো। আর আপনি না দেখিয়ে দিলে, আমাকে শুধু বলে দেন নামটা, আমি এমনিতেই চলে যেতে পারবো মানুষদেরকে জিজ্ঞাসা করে করে। চলেন, আমি নিজেই দিয়ে আসতেছি আপনাকে। কিন্তু আপনার বন্ধু যদি এত বড় লোক হয় তাহলে আপনি গরিব কেন? আপনি বাঙালি বিক্রি করে খান কেন? এটা তো আমার কাজ, এটা করলে তো আমি টাকা পাই। আর যারা গরিব আছে তারা তো কাজ করতে পারে না, এটার জন্য সে তাদেরকে সাহায্য করে। আর আমার তো হাত পা আছে, চলতে পারতেছি, খাইতে পারতেছি। মেয়েটা আর কিছু না বলে মিন্টুকে নিয়ে কয়েকটা বাড়ি দেখিয়ে দিল। মিন্টু তাদের নাম এবং তাদের কাছ থেকে নাম্বার নিয়ে তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা পাঠিয়ে দিল। পরের দিন মিন্টু আবারও সেই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। যতগুলো গরিব ঘর আছে তাদেরকে সাহায্য করতে লাগলো। মিন্টু তাদেরকে সাহায্য করছে। অন্যদিকে মিন্টুর আব্বু বলতে লাগলো মিন্টুর আম্মুকে, মিন্টুর আম্মু, তুমি ওদিন ঠিকই বলেছিলে, এখন আমার পাপের শাস্তিটা পাইতেছি। আমি আর আমার এই শরীর নিয়ে কাজ করতে পারতেছি না। ঘরে যত টাকা জমিয়েছিলাম সব টাকা তো আমাদের ওষুধপত্রে চলে যাইতেছে। সব টাকা শেষ হয়ে গেলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো?
আর কী বা ওষুধ আনবো? আজকে যদি আমাদের ছেলেটা আমাদের কাছে থাকতো তাহলে কতই না ভালো হতো। সে আমাদের কতই খেয়াল রাখতো। চিন্তা করো না, আল্লাহ তাআলা কোথাও না কোথাও থেকে আমাদের কোনো কিছু ব্যবস্থা করে দিবে। এইসব কথা বলছে দুজন। এমন সময় মিন্টু তাদের বাড়িতে এসে বলতে লাগলো, আমাকে কি আরেক গ্লাস পানি খাওয়াতে পারবেন? হ্যাঁ বাবা, দাঁড়াও, এইখানে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। মিন্টুর আম্মু পানি নিয়ে এসে মিন্টুকে পানি খাইয়ে দিল আর বলতে লাগলো, গতকালকে দেখলাম তুমি এই গ্রামে ছিলে, আবার আজকেও দেখলাম এখানেই আছো। তুমি কি এই গ্রামের সব কিছু তৈরি করে নিয়েছো নাকি? না, আমি কোনো কিছু তৈরি করে নিই নাই। আসলে আমার এক বড়লোক বন্ধু আছে, সে বলেছে যে আমি যে গ্রামে যাব ওই গ্রামে যদি গরিব লোক থাকে তাহলে তাদের নাম এবং তাদের এমন একটা নাম্বার নিয়ে আসতাম যেটাতে টাকা পাঠালে তারা উঠাতে পারে। তাই আর কি আমি 2 দিন ধরে এগুলো জোগাড় করতেছি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? এই গ্রামে আর কারা কারা গরিব আছে তাদের ঘর যদি একটু দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। মিন্টুর কথা শেষ হতে না হতেই মিন্টুর আব্বু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের কি কি একটু সাহায্য করতে পারবে? আমরাও খুব গরিব, আমাদের যা টাকা ছিল সব ওষুধপত্রে খরচ হয়ে গেছে। এখন খাওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, আপনাদের একটা নাম্বার দেন, আমি আমার বন্ধুর কাছে পাঠাচ্ছি আর বলতেছি যে আপনাদেরকে টাকা দেওয়ার জন্য। আর একটা কথা, আপনারা তো মনে হয় এই গ্রামে অনেক বছর ধরে থাকেন, সবার বাড়ি পাকা হয়ে গেছে, আপনাদের বাড়ি পাকা হয় নাই কেন? আপনাদের ছেলে মেয়ে নাই নাকি? হ্যাঁ, আমাদের ছেলে ছিল, আমাদের ভাগ্যের দোষে আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলেছি। সে এখন কোথায় আছে তা আমরা নিজেরাও জানি না। ও আচ্ছা, আপনারা মনে হয় আপনাদের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনাদের ছেলে মনে হয় বাড়ি থেকে চলে গেছে, তাই না? হ্যাঁ, আমাদের ছেলে যে কোথায় চলে গেছে, আজকে 15 বছর হয়ে গেছে সে বাড়িতে ফিরে নাই। আমরা যদি মারা যাই তাহলে আমাদের কবর দিবে কে, এটাই ভাবতেছি। সে থাকলে তো আমাদেরকে কবর দিতে পারত। চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ দেখবেন। আপনাদের ছেলেকে অবশ্যই ফিরিয়ে দিয়েছি। মিন্টু তার আব্বুর নাম্বার নিয়ে তার আব্বুর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা পাঠিয়ে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। মিন্টু হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, স্যার, আপনাকে ঢাকায় আসতে হবে জরুরি একটা কাজে। সকল অফিসের এমডিরা আপনার সাথে দেখা করতে চায়, তারা আপনার সাথে বড় একটা ডিল করতে চায়। আপনি কি আসতে পারবেন? আমি এখন আসতে পারবো না, তুমি তাদেরকে নিয়ে আমাদের এখানে চলে আসো। আমি হোটেলের ঠিকানা দিয়ে দিতেছি, এখানে চলে আসবে সোজা। ঠিক আছে স্যার, আপনি হোটেলে ঠিকানা দিয়ে দেন, আমরা চলে আসতেছি। আজকে রাতের মধ্যে যাতে কালকে সকালে আপনার ওইখানে থাকতে পারি। মিন্টু লোকেশন দিয়ে দিতেই রহিম কলটা কেটে দিয়ে সকল অফিসের এমডিদেরকে নিয়ে চলে আসলো মিন্টু যাওয়ার লোকেশনে। সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে বসে আছে। এমন সময় মিন্টু তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হঠাৎ আপনারা আমার সাথে কিসের ডিল করতে চাইতেছেন, তাও আবার সকল অফিসের এমডি মিলে? স্যার, আমরা তো আপনার কাছ থেকে সবসময় মাল নিয়ে এসেছি, আপনি তো আমাদেরকে খুব ভালো মাল দিয়েছেন। আমরা চাইতেছি যে একটা অনেক বড় পার্টি দেওয়ার জন্য, সেখানে আপনি এবং আপনার স্ত্রী থাকবেন। আই এম রিয়েলি সরি, আমি এখনো বিয়ে করি নাই, সো আমার সাথে আমার স্ত্রী থাকতে পারে না। তবে এখন কোনো অনুষ্ঠান করা যাবে না, অনুষ্ঠান করলে আরও 2 থেকে 3 মাস পর করতে হবে। আমি জায়গায় জরুরি একটা কাজে এসেছি, কাজটা শেষ করে এরপর ঢাকায় যাব। ঢাকায় গিয়ে আপনাদেরকে জানালে এরপর আপনারা কাজটা শুরু করতে পারবেন। ঠিক আছে স্যার, আপনার যেভাবে ভালো মনে হয় ওইভাবেই কাজ করব আমরা, আপনার যাতে কোনো সমস্যা না হয়। একটা কথা, আমাদেরকে একটা মাস ডিসকাউন্ট দিতে হবে। আপনি ডিসকাউন্ট দিলে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
ঠিক আছে, আমি ঢাকায় যাই, এরপরে আপনাদের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আর আপনারা খুব ভালো করে জানেন, যত টাকা অফিস থেকে আসে এসব টাকা গরিবদেরকে দিয়ে দেওয়া হয়। এইখানে ডিসকাউন্ট চাওয়াটা আপনাদের অনেক বড় ভুল হয়েছে। আই অ্যাম রিয়েলি সরি স্যার, আসলে আমরা জানতাম না আপনি যেসব টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেন। আমাদেরকে ডিসকাউন্ট দিতে হবে না, আমরা যেভাবে সব কিছু নেই এভাবেই আরও নেব। মিন্টু সবার সাথে মিটিং শেষ করে চলে আসলো আবারও সেই গ্রামে। মেয়েটা আবারও মিন্টুর সামনে পড়ে গেল। মিন্টুকে দেখে মেয়েটা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এই গ্রাম থেকে কোনো যান নাই কেন? এই গ্রামে বেশি আসলে কিন্তু পরে আপনার জন্য অনেক সমস্যা হবে যদি কেউ দেখতে পারে। উল্টোপাল্টা নালিশ দিয়ে ফেললে কিন্তু আপনার নামে কেস হতে পারে। আমি এসব কেস টেস ভয় পাই না, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন সঠিক? ঠিক আছে, বলেন কি প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? আমি এখনো অবিবাহিত। কেন, কোনো সমস্যা নাকি অবিবাহিত থাকলে? না, আমার জন্য কোনো সমস্যা নেই, এমনিতেই জিজ্ঞাসা করলাম আর কি, কিছু মনে করেন না কিন্তু। এই বলেই মিন্টু সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল এইভাবেই একটি মাস। এই 1 মাস পুরো মিন্টু এই গ্রামেই ছিল। রাতে মিন্টু বসে আছে হোটেলে তার রুমে। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, স্যার, আপনি কি আপনার পরিবারের সাথে দেখা করেন নাই, নাকি আপনি আপনার পরিবারের সাথে দেখা করবেন না, কোনটা? রহিম, আমি আমার পরিবারের সাথে দেখা করেও বারবার ব্যর্থ হচ্ছি তাদেরকে বলতে যে আমি তাদের ছেলে। এখন আমি কি করব? আমাকে একটা উপায় বলে দে, আমি যাতে তাদের সামনে গিয়ে বলতে পারি আমি তাদের ছেলে। স্যার, এত কিছু চিন্তা ভাবনা করলে আপনি কোনো কিছু করতেই পারবেন না। আপনি কালকে সকালে তাদের সামনে গিয়ে বলে দিবেন যে আপনি তাদের ছেলে মিন্টু। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করিস যাতে আমি তাদের সামনে গিয়ে বলতে পারি। এখন তাহলে আমি ঘুমাই, রাত অনেক হয়েছে। এই বলে মিন্টু ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো তাদের বাড়িতে। মিন্টুকে দেখে মিন্টুর আম্মু বলতে লাগলো, আরে বাবা, তুমি এসেছো এখানে, এসে বসো, আমি রান্না করছি, আজকে খাবার খাবে তুমি। আপনাদের দুজনের সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আপনারা যদি আমার কথাগুলো শুনতেন তাহলে খুবই ভালো হতো। তবে আমার কথা শুনে কি রিয়াক্ট করবেন এটা আমি জানি না। এমন কি কথা বলবে তুমি আমাদেরকে যে আমরা কি রিয়েক্ট করব এটা তুমি জানো না? 15 বছর আগে আপনাদের ছেলে এই বাড়ি থেকে চলে গেছে ঢাকা। ঢাকা গিয়ে এসে পড়ালেখা করে অনেক বড় একজন বিজনেসম্যান হয়েছে। তবে বিজনেসম্যান হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, এগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে। মানে তোমার কথার আগামাথা আমরা কোনো কিছুই বুঝতেছি না। তুমি কি বোঝাতে চাইছো, আমাদেরকে একটু বুঝিয়ে বলবে? আমি হচ্ছি আপনাদের ছেলে মিন্টু। সেই 15 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম, আর 15 বছর পর আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আপনারা কি আমাকে আপনাদের সাথে থাকতে দিবেন নাকি আবারও দূরে সরিয়ে দিবেন? মিন্টুর মুখে এই কথা শুনে মিন্টুর আম্মু মিন্টুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কান্না করতে করতে বলতে লাগলো, আজকে 15 বছর পর তুই ফিরে এসেছিস বাড়িতে, আর তুই এখন বলতেছিস আমরা তোকে আবারও এই বাড়ি থেকে বের করে দিব? কখনোই না, তোকে আমরা এই বাড়ি থেকে কখনোই বের করে দিব না। একবার হারিয়ে ফেলেছিলাম, আবারও ফিরে পেয়েছি, এবার আর যেতে দিব না। কিন্তু তুই এইভাবে ছদ্মবেশে ধারণ করে কেন আছিস? আমি ছদ্মবেশে টুকাই হয়ে এই গ্রামে এসেছি তোমাদেরকে দেখার জন্য এবং আমার আসল পরিচয়টা দেওয়ার জন্য। আজকে তো আমি আমার আসল পরিচয় দিয়ে দিয়েছি। তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা আমার সাথে ঢাকা যেতে পারবে, ওইখানে আমি থাকি। আমরা ঢাকা যেতে পারবো না, আমরা এখানেই থাকবো। আর তোর বয়স তো কম হয় নাই,
মনে হয় তো বিয়ে করে ফেলেছিস আমাদেরকে না জানিয়ে। এখনো বিয়ে করি নাই, তবে একটা মেয়েকে পছন্দ হয়েছে। আমাদের বাড়ির 2 থেকে 3 বাড়ি পরে যেই বাড়িটা আছে ওই বাড়িতে মেয়ে থাকে, নাম হচ্ছে নাদিয়া। ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তুই এখন খাওয়া দাওয়া করে নে, আমি নাদিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি নাদিয়ার আম্মু কি বলে। এই বলে মিন্টুর আম্মু চলে আসলো নাদিয়াদের বাসায়। এসে দেখে নাদিয়া তার আম্মুর মাথায় তেল দিয়ে দিচ্ছে। এটা দেখে মিন্টুর আম্মু বলতে লাগলো, নাদিয়ার আম্মু, তোমার সাথে আমারও কিছু কথা ছিল, একটু জরুরি কথা। নাদিয়া, তুই একটু রুমে যা। ঠিক আছে চাচি, যাইতেছি রুমে। নাদিয়া রুমে চলে যেতেই মিন্টুর আম্মু নাদিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মিন্টু আবার ফিরে এসেছে এই গ্রামে। গত 1 মাস ধরে ঘোরাঘুরি করছে, কিন্তু আমাদের সামনে তার সব পরিচয় দেয় নাই। তোমার মেয়েকে নাকি আমার ছেলের অনেক পছন্দ হয়েছে। তোমার মেয়েকে কি আমার ছেলের সাথে বিয়ে দিবে? আমি তোমার ছেলেকে দেখি নাই, আর তোমার ছেলে কি করে তাও জানি না। হুট করে এসে যদি বলো বিয়ে দেওয়ার কথা, তাহলে কিভাবে বিয়ে দিব? আগে তোমার ছেলেকে দেখব এবং তোমার ছেলে কি কাজ করে সব কিছু জানবো, শুনবো। এরপর তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব কিনা তার সিদ্ধান্ত জানাবো। তুমি তো জানো নাদিয়ার বাবা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একমাত্র এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। আচ্ছা, তাহলে আপনি আমার সাথে আসুন, আমাদের বাসায় আমার ছেলেকে দেখে যান, আর তার সাথে কথাবার্তা বলে দেখেন সে কি কাজ করে। ঠিক আছে, চলেন তাহলে যাই। এই নাদিয়া, তুই বাড়িতে থাক, আমি একটু মিন্টুদের বাড়ি থেকে আসতেছি। এই বলে নাদিয়ার আম্মু চলে আসলো মিন্টুদের বাড়িতে। এসে দেখে মিন্টু তার আব্বুর সাথে বসে বসে কথা বলছে। নাদিয়ার আম্মুকে দেখে মিন্টু দাঁড়িয়ে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মিন্টু? আমিও ভালো আছি, বসেন এখানে। মিন্টু, তুমি তো 15 বছর ঢাকায় ছিলে। এই 15 বছরে তুমি ঢাকায় কি করেছো? চাকরি বাকরি করো নাকি? আমি চাকরি করি না, আমার অফিস আছে, আমি সেই অফিস দেখাশোনা করি এবং আরও অন্যান্য কাজ করি। আমার এতিমখানা আছে এবং বিভিন্ন বিজনেস আছে। আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তোমার কথা। তুমি কি আমাদেরকে সত্যিই প্রমাণ দিতে পারবে যে তুমি এই সব কিছুর মালিক? অবশ্যই প্রমাণ দিতে পারবো। আপনি শুধু বলেন যে আমার সাথে ঢাকায় যাবেন, তাহলে আমি এখনই ফোন দিয়ে বলতেছি যে গাড়ি নিয়ে আসার জন্য। ফোন দিয়ে বলে দিলে তারা গাড়ি নিয়ে আসলে আপনাদেরকে নিয়ে ঢাকায় যাব, যদি রাজি থাকেন। ঠিক আছে, যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, সব কিছু জেনে শুনে নিতে হবে। তুমি না হয় বলে দাও যে গাড়ি নিয়ে চলে আসার জন্য, আর ঢাকা থেকে আসতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এই সময় তো লাগবেই, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে। আর আপনারা কয়েক সিট কাপড় ব্যাগের ভিতরে ভরে নিয়েন, আমার বাড়িতে থাকবেন। আপনারা আব্বু আম্মু তোমরাও কাপড় চাপড় গুলে রাখো। নাদিয়ার আম্মু চলে আসলো তাদের বাসায়। নাদিয়াকে নিয়ে রেডি হয়ে 3 ঘন্টা পর চলে আসলো মিন্টুদের বাড়িতে। এসে বসে বসে কথা বলছে। এমন সময় প্রায় 10টা গাড়ি আসলো। মিন্টু সবাইকে নিয়ে একটা গাড়ির ভেতরে উঠে পড়ল। মিন্টুর গাড়িটা মাঝখানে, সামনে 5টা গাড়ি এবং পেছনে 4টে গাড়ি, আর মিন্টুর গাড়িটা মাঝখানে। দীর্ঘ 3 ঘন্টা পর সবাইকে নিয়ে চলে আসলো ঢাকা। সবাই গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাতেই হাঁ করে রইল। মিন্টু সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাইরে থেকে দেখলে সুন্দর লাগবে না, ভেতরে চলেন, এরপর দেখতে পারবেন কতটা সুন্দর। মিন্টু সবাইকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। সবাই বাড়িটা দেখে অবাক হয়ে রইল। কাজের লোক মিন্টুর কাছে এসে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনাদের সবার জন্য রান্না বসাবো নাকি আপনারা চলে যাবেন এখান থেকে? সবার জন্য বিভিন্ন পদে রান্না করতে থাকো। আমরা এখানে 5 থেকে 6 দিন থাকবো। 5 থেকে 6 দিন পর এইখান থেকে চলে যাব গ্রামে। কাজের লোক চলে গেল। এইদিকে
মিন্টু সবাইকে নিয়ে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খাবার খেয়ে চলে আসলো অফিসে। সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে বসে আছে সবাই। এমন সময় মিন্টুর আব্বু বলতে লাগলো, মিন্টু, তোর মুখ থেকে তো সব কিছুই শুনলাম। যাক, তুই যে ওনার মতো চলাচল করতেছিস এটাই আলহামদুলিল্লাহ। আমি চাই যে তুই সবার কথা মতো চলাচল কর। বিয়ান সাহেব, সব কিছু তো দেখলেন, আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। আর মিন্টু তো দেখতো মাশাল্লাহ খুবই সুন্দর ও ভালো, কিন্তু অনুষ্ঠান করে বিয়ে করবে নাকি অনুষ্ঠান ছাড়া? যেহেতু আমি একজন বড় বিজনেসম্যান, সো অনুষ্ঠান করে বিয়ে করতে হবে। অনুষ্ঠান ছাড়া বিয়ে করলে আমার পার্টনাররা বলবে যে খাবার খাওয়াবো বলে তাদেরকে দাওয়াত দিই নাই, এমনিতেই বিয়ে করে নিয়ে চলে এসেছি। এইসব কথাবার্তা বলছে মিন্টু। এমন সময় কাছে লোক এসে মিন্টুকে বলতে লাগলো, স্যার, খাবার সব কিছু রেডি করে রেখেছে, আপনারা চাইলে এখন গিয়ে খাবার খেতে পারেন। আব্বু আম্মু চলো খাবার খাই গিয়ে, রাত হয়ে গেছে। মিন্টু সবাইকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। বসে বসে খাবার খাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, স্যার, একটা জরুরি মিটিং আছে, আপনি রাত 10টার সময় অফিসে আসতে পারবেন? হারুন সাহেবের সাথে মিটিং। আপনি তো জানেন উনি বাইরের দেশে থাকে, 2 দিনের জন্য এখানে এসেছে। আজকে রাতে মিটিংটা শেষ করে ফেললে সে কালকে বিকালবেলা আবার চলে যাবে। আমি অফিসে যেতে পারবো না, তুমি এক কাজ করো, তাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। আমি আমার রুমে বা ছাদে গিয়ে ওনার সাথে মিটিংটা পুরোপুরি সম্পন্ন করে ফেলবো। ঠিক আছে স্যার, আমি আধা ঘন্টার ভেতরে আসতেছি। এই বলেই রহিম কলটা কেটে দিল। এইদিকে মিন্টু সবার সাথে খাওয়া দাওয়া করে সবাইকে সবার রুম দেখিয়ে নিচে বসে টিভি দেখতে লাগলো। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মিন্টু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল হারুন সাহেব এবং রহিম দাঁড়িয়ে আছে। দুজনকে নিয়ে সোজা চলে আসলো ছাদে। 3 জন বসে বসে কথা বলছে। এমন সময় মিন্টু বলতে লাগলো, হারুন সাহেব, আপনি 2 দিন করে কেন আসেন? আসলে একেবারে 6 থেকে 7 দিন এর জন্য আসবেন। আপনি তো একজন বিজনেসম্যান, আপনি তো ফ্রিভাবে আসতে পারবেন, শুধু টিকিটের মূল্য দিতে হবে, এর বাইরে তার কোনো কিছু করতে হবে না। আমার ম্যানেজার অসুস্থ, আমি নতুন একজন ম্যানেজার নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মন মতো পাইতেছি না। এটার জন্য আর কি, আমি তেমন বেশি দিন থাকার জন্য আসি নাই। এখন আমাকে কাজটা বুঝিয়ে দেন, কাজটা বুঝিয়ে দিলে আমি আবার আমার সব কিছু রেডি করব। মিন্টু হারুন সাহেবের সাথে মিটিংটা শেষ করে তাদের 2 জনকে বিদায় দিয়ে চলে আসলো রুমে। এসে দেখে নাদিয়া তার বিছানায় শুয়ে আছে, কিন্তু এখনও ঘুমায়নি। মিন্টু ফোনটা চেক করছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, আমার ব্যাকগ্রাউন্ডে কালো কোনো দাগ নেই। আপনাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি এবং আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। যদি ব্যাকগ্রাউন্ডে কালো দাগ থাকতো তাহলে কখনোই এরকম করতাম না। আমি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতেছি না, আমি ফেসবুকে রিলস ভিডিও দেখতেছি। রাত অনেক হয়েছে, এখন এসে ঘুমিয়ে পড়েন। মিন্টু নাদিয়াকে আর কিছু না বলে নাদিয়ার পাশে এসে ঘুমিয়ে পড়ল। এদিকে নাদিয়া ভিডিও দেখতে দেখতে সারা রাত পার করে দিয়েছে। পরদিন সকালে মিন্টু ডেকোরেশনের লোক এবং আরও অন্যান্য যা যা লাগবে সবাইকে ফোন দিয়ে বলে দিল চলে আসার জন্য বাড়ি সাজাতে। মিন্টু সবাইকে যেভাবে বলেছে সবাই সেইভাবেই কাজ করছে। বেশ কিছুক্ষণ কাজ করার পর বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। মিন্টু সব কিছু অনলাইনে করে দিতেছে। দেখতে দেখতে সবাইকে বিয়ের নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। রাতে মিন্টু খাবার টেবিলে বসে আছে। এমন সময় মিন্টুর আব্বু বলতে লাগলো, মিন্টু, বিয়েতে কতজন দাওয়াত দিয়েছিস? আমি তো লিস্টে দেখলাম প্রায় 400 জনের মতো। 400 জন না, 1400 জন লোক হবে। আমার অফিসের সকল লোক, এতিমখানার লোক এবং আমার বিজনেস পার্টনাররা আসবে। ও আচ্ছা, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। মিন্টু খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে বসে
কার সাথে যেন কথা বলতে লাগলো। এমন সময় রুমের ভেতর প্রবেশ করলেও নাদিয়া। নাদিয়াকে দেখে ফোনটা কেটে দিয়ে মিন্টু নাদিয়ার দিকে তাকালো। নাদিয়া এখন থেকে কেমন যেন লজ্জা পাচ্ছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, এখনো বিয়ে হয় নাই আর এখনই এত লজ্জা? এত লজ্জা কোথা থেকে আসে? জানি না কোথা থেকে আসে। সরেন, আমি এখন ঘুমাবো। এই বলেই নাদিয়া বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নাদিয়া এবং মিন্টু গায়ে হলুদ হয়ে গেল। মিন্টুর পরিবার এবং নাদিয়ার আম্মু এবং নাদিয়া খুবই খুশি। বড় বড় বিজনেসম্যান এবং তাদের পরিবার এসেছে মিন্টুর বিয়েতে। রাতে মিন্টু তার বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, স্যার, বাড়িতে তো সব কিছু রেডি করেছেন, কিন্তু বাড়িতে এত মানুষের জায়গা হবে না। আমি চাইছিলাম কি কমিউনিটি সেন্টারে বিয়েটা করার জন্য। বাড়িতে জায়গা হবে, বাচ্চাদেরকে সবার আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলবে, পরে আস্তে আস্তে বাকিদেরকে খাওয়ানো যাবে, চিন্তা করো না। মিন্টু এসব বিষয়ে রহিমের সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে রাত কেটে সকাল এলো। বাবুর্চিরা বিয়ের রান্নাবান্না করতেছে। প্রায় 1400 জন লোকের রান্না, 35 জন বাবুর্চি নিয়ে আসা হয়েছে। দুপুর 12টার মধ্যে রান্নাবান্না শেষ হয়ে যেতেই মিন্টু সব কিছু দেখে শুনে চলে আসলো মসজিদে। সবাইকে নিয়ে নামাজ আদায় করে বাড়িতে এসে নিজের হাতে খাওয়াতে লাগলো সবাইকে। খাওয়া দাওয়া শেষ করে মিন্টু আর নাদিয়া বসে আছে কাজীর জন্য। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। মিন্টু এবং নাদিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। বড় বড় বিজনেসম্যানরা মিন্টুর বউকে গিফট দিচ্ছে। গিফট নেওয়া শেষ করে রাতে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে মিন্টু নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার হয়তো অস্বস্তি ফিল হচ্ছে, আপনি চাইলেও এগুলো খুলে ফেলতে পারেন। আপনাকে এমনিতে অনেক সুন্দর দেখায়, আবার আজকে সেজেছেন, আজকে আরও অনেক সুন্দর দেখাচ্ছে। না, খোলার দরকার নেই, এমনিতেই ভালো আছি। আপনি কিছুক্ষণ পর নিজের হাতে খুলে দিবেন। এখন আমাকে সালাম করতে দেন। নাদিয়া মিন্টুর পা ধরে সালাম করলো। মিন্টু নাদিয়াকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, জানি না কি মায়ায় ফেলে দিয়েছিলেন আমাকে। আপনাকে বিয়ে করে আমি অনেকটা সুখ ফিল করতেছি। আমিও অনেকটা সুখ ফিল করতেছি। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? কখনোই ছেড়ে যাব না, সেই চিন্তা করেন না আপনি। আপনাকে সবসময় বুকের সাথে আগলে রাখবো। এই বলে মিন্টু নাদিয়াকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। আস্তে আস্তে দুজন একে অপরের সাথে আনন্দে মেতে উঠল। সবাই মিন্টু এবং নাদিয়ার জন্য দোয়া করবেন, যাতে তারা দুজন সারা জীবন সুখে থাকতে পারে। গল্পটা এখানে সমাপ্ত করলাম।